দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সংস্কার প্রস্তাবের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, চলছে ভোটের প্রস্তুতি, জানালেন সিইসি। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, জানালেন সম্ভাবনার কথা। কাশ্মীরে হামলাকারী 2 জন পাকিস্তানি, জানালো ভারত, ধরিয়ে দিতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা। এবারে পুরো আয়োজন। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের দিকে তাকিয়ে না থেকে নির্বাচনের প্রস্তুতিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এসব কথাই জানিয়েছেন। রাজনৈতিক সমস্যার সমাধানে কমিশন উদ্যোগ নিতে চায় না বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রায়েল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার। জানান নির্বাচনে সহায়তা করতে প্রস্তুত তাঁর দেশ। নির্বাচন কমিশনের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, এজন্য আমি কমিশন প্রধানকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়া পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা করবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা তা জানতে চেয়েছে অস্ট্রেলিয়ার হাইকমিশনার। ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম কেনাসহ প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে তাঁর কাছে। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে। আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইসি কোনো উদ্যোগ নেবে কিনা সেই প্রশ্নও ছিল সিইসির কাছে। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। ধরো আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কি দেন, কি ধরনের দেন আমরা তো জানি না। সিইসি জানান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন অঙ্গীকারবদ্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ, কোনো কথা নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলিনরকে বাংলাদেশে একটি টেলিফোন কোম্পানি গঠনে কিভাবে উদ্বুদ্ধ করা হয়েছিল এবং কিভাবে পরে সেটি একটি লাভজনক উদ্যোগে পরিণত হয়, অনুষ্ঠানে ব্যবসায়ীদের সেই গল্পই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করলেন বাংলাদেশে বিনিয়োগে। বললেন বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন এসব সম্ভাবনাকে কাজে লাগানোর। Bangladesh itself is the 8th largest population in the whole world. জনসংখ্যার বিচারে বাংলাদেশ এককভাবেই একটি বড় বাজার। তাছাড়া নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স নিয়ে সমগ্র এলাকাটি সমন্বিত এক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। Alone is a big market. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করতে চায় এবং সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। Amazing thing can happen if you break through. ব্যবসার প্রথাগত ধারণা থেকে বের হতে পারলে অসাধারণ কিছু হতে পারে বাংলাদেশে। এখানে ব্যবসার ভিত্তি তৈরি হয়ে আছে অনেক আগে থেকেই। In a way, new start, but a very old foundation. ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। শিমুল বাশার, দীপ্ত সংবাদ। দেশের সব ক্ষেত্রে বিএনপি ধারাবাহিকভাবে সংস্কার করে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার নিশ্চিত করা হবে। 31 দফা নিয়ে বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এক কর্মশালায় এসব কথাই বলেছেন তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। বাংলাদেশ রেলওয়ের 10টি হাসপাতালকে সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রেলওয়ের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সমঝোতা চুক্তি সই হয়েছে। তবে রাজধানীর কমলাপুরের রেলওয়ে হাসপাতাল ঘুরে দেখা গেছে সেখানে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। বড় বড় বারান্দা, চিকিৎসকের কক্ষ, ল্যাব ও ওটি প্রায় সবই আছে, নেই শুধু রোগী। এ চিত্র বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের। রাজধানীর কমলাপুরে ছায়া সুনিবিড় শান্ত নিরিবিলি পরিবেশে অনেক জায়গা জুড়ে শক্ত ইমারতের ওপর দাঁড়িয়ে আছে এই হাসপাতাল। রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1947 সালে এটি যাত্রা শুরু, পরে করা হয় সংস্কার। 75 শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন একজন, যিনি রেলের কর্মচারী। আহত হয়ে প্রথমে অন্য হাসপাতালে, চিকিৎসা শেষে এই হাসপাতালে ভর্তি হন। আইসা দেখলাম তো রোগী নাই, একটু ভয় কাটে আর কি রাত্রেবেলা। অপারেশনের জন্য অনেকটা জায়গা জুড়ে আছে ওটি, কিন্তু শূন্য পড়ে আছে, কারণ অপারেশনের জন্য নেই অ্যানাস্থেসিওলজিস্ট। প্রশাসনিক কাজ ছাড়া অনেকটাই অলস সময় কাটান কর্মীরা। তবে বহির্বিভাগে প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন রোগীরা। অনেক সময় আসে আমাদের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন হার্টের প্রবলেম, বা আনকনসিয়াস। আমরা পেশেন্টগুলো আসলে প্রথমে একটা প্রাথমিক ম্যানেজমেন্ট দিই, তারপরে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের টারশিয়ারি মেডিকেল কলেজে রেফার করে দেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বর্তমানে 16 জন চিকিৎসক, সিনিয়র ও জুনিয়র নার্স 15 জন এবং 7 জন কর্মকর্তার পদ থাকলেও নেই সেই সংখ্যক লোকবল। হাসপাতালটিতে সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে। এখানে কনসালটেন্ট পদ নাই, এখানে পদ সৃষ্টি করা হয়নি কনসালটেন্ট পদ। এখানে সবাই মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারেরই গ্রেডিং আছে। মঞ্জুরিকৃত পদ হলো 16 জন, সেখানে আছে হলো মাত্র 7 জন। মানে আমাদের মঞ্জুরিকৃত পদটাই মানে জায়গায় জায়গায় সমস্যা। এটা তো একটা কয়টা বলবো, মানে পুরোটাতেই সমস্যা। ল্যাবরেটরিতেও টেকনিশিয়ান দিয়ে রেখেছে একজন, তারপর ব্যাকটেরিওলজিস্ট আছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, লালমনিরহাট, পার্বতীপুর ও সৈয়দপুরের 10টি হাসপাতালকে সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের সাথে চুক্তি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এই কার্যক্রম চালু হতে প্রতিটি হাসপাতালকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। পরে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সভাপতি নিপুণ ত্রিপুরাও মুক্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। বর্ষবরণের বিজু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে গত 16 এপ্রিল সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে ওই 5 জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একজন গাড়ি চালককেও তুলে নেওয়া হয়েছিল। পরে গাড়ি চালককে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর মিরপুর 2-এর রূপনগর আবাসিক এলাকার গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেটগুলো উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এলাকাবাসীর দাবি, ছিনতাই ডাকাতি রোধে নিরাপত্তার স্বার্থে গেটগুলো করা হয়েছে। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা, এর পাশেই রয়েছে বস্তি। এলাকাবাসী জানান তাদের বাসার সামনে স্থাপন করা সিসি ক্যামেরা, কেবল সহ নানা জিনিস চুরি হয়ে যেত। এছাড়া বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটেছে। এরপর নিরাপত্তার খাতিরে গলির মুখে সবাই মিলে তৈরি করেন পকেট গেট। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ গেট ভেঙে ফেলা হয়। বাড়ির মালিক ও বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, চুরি ডাকাতি ছিনতাই রোধে পকেট গেট দেয়া হয়েছিল। আবারও চুরি ডাকাতির শঙ্কা জানান তারা। এখানে বড় ট্রাক ঢোকাই দেয়, এখানে ওই যে টেম্পোগুলো ঢোকাই দেয়। অবশ্যই এটা তো মানুষের জন্য একদম অতিষ্ঠ হয়ে গেছে। বাসা বাড়ি ডাকাতি হইতেছে বর্তমানে, নিরাপত্তা নাই। গেটটা যদি না থাকে তাহলে তো আর নিরাপত্তা নাই। আমরা চাই সার্বিক নিরাপদ, এলাকার নিরাপদ, সামাজিক নিরাপদ এবং সবার শান্তি।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, গলির পকেট গেটগুলো অনুমোদনহীন ও অবৈধ। সরকারি রাস্তায় গেট করার সুযোগ নেই। জনগণের দাবি রাস্তাগুলো উন্মুক্ত করতে হবে, গেটগুলো ভেঙে দিতে হবে। নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। যারা এখানে বাড়ির কমিউনিটি আছেন তারা নিজেরাই নিরাপত্তা জোরদার করবেন। সঙ্গে আমাদের থানা আছে, থানায় এই নিরাপত্তার বিষয়ে কিছু হলে তারা বিষয়টা দেখবেন। সরকারি বা খাস জমিতে কিংবা অবৈধভাবে ফুটপাত দখল সহ যে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলে জানান তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরে হামলার পর সন্ত্রাসীদের বিরুদ্ধে শুরু করা অভিযানে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ভারতের সেনাবাহিনী। বৃহস্পতিবার অভিযানের দ্বিতীয় দিন উধমপুরে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য প্রাণও হারিয়েছেন। এনডিটিভি নিশ্চিত করেছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নামলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে পেহেলগামে হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক রয়েছে বলে পুলিশ শনাক্ত করেছে। এদের ধরিয়ে দিলে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। উদ্ভূত পরিস্থিতিতে তলানিতে গিয়ে ঠেকেছে ভারত পাকিস্তানের সম্পর্ক। এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থাও গ্রহণ করেছে ভারত সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা হয় একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। খেলার খবর। আরও একবার স্থগিত হলো সাব চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2026 সালে আসরটি হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি। চলতি বছর জুনের শেষ দিকে শুরু হবার কথা ছিল সাব চ্যাম্পিয়নশিপ। সেই অনুযায়ী 2 মাস বাকি থাকলেও ভেন্যু ও সূচি নির্ধারণ করা হচ্ছিল না। শেষ পর্যন্ত আসরটি 2026 সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত এলো। তবে আসরটি কবে ও কোথায় হবে তা এখন পর্যন্ত জানানো হয়নি। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সংস্কার প্রস্তাবের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, চলছে ভোটের প্রস্তুতি, জানালেন সিইসি। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা, বললেন সম্ভাবনার কথা। কাশ্মীরে হামলাকারী 2 জন পাকিস্তানি জানালো ভারত, ধরিয়ে দিতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।